দুদফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানীতে মায়ের কবরের পাশে শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম। করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী। কোভিড পরীক্ষায় ধীর গতিতে জমে আছে ২১,০০০-এরও বেশি নমুনা, ফল পেতে দেরি। অনুমতির অভাবে পিসিআর মেশিন কিনতে পারছে না ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি। চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের নামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত ৪ প্রতিষ্ঠান। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম। করোনা সংকটে চাহিদা কম থাকায় বাড়েনি দাম, বলছেন বিশ্লেষকরা। সহজ আয়ের পথ খুঁজতেই মোবাইলে শুল্ক আরোপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন হয়েছে। বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। এর আগে ২ দফা তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজার পরে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযুদ্ধের এই সংগঠককে। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এই লড়াকু রাজনীতিকের মরদেহে। বনানীতে দ্বিতীয় নামাজে জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মরদেহ ধানমন্ডির বাসা থেকে সোবহানবাগ জামে মসজিদে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শনিবার সকাল 11টা 10 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই রাজনীতিবিদ। গত ১ জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ৫ জুন ভোরে ব্রেইনে স্ট্রোক করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন। গতরাতে তার মৃত্যুর পর নমুনা পরীক্ষায় আজ সকালে রিপোর্ট পজিটিভ আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার দাফন হবে জন্মস্থান গোপালগঞ্জে। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সরকারি বাসভবন রাজধানীর বেইলি রোডে আত্মীয় স্বজনের তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা ভিড় করেন। শনিবার রাত 10:30টায় হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এদিকে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে তার জন্মস্থান গোপালগঞ্জের শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবরে সদর উপজেলার কেকানিয়ায় তার গ্রামের বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিবেদিত, নিঃস্বার্থ এবং একনিষ্ঠ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর একজন অনুগত ভক্তকে আমরা হারাইছি। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগকে দীর্ঘদিন নেতৃত্বে সুসংগঠিত করে রাখছে এবং ওনার বাবার মার যেখানে পৈতৃক পিতা কাকানিয়া বাড়িতে, ওখানে বাবা মার পাশে ওখানে দাফন হবে। সময় সংবাদে আরও থাকছে। আমপানের খতনা শুকাতেই সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞায় আবারও বিপাকে উপকূলের জেলেরা। সরকারি সহায়তা নিয়ে ক্ষোভ। কোভিড পরীক্ষায় ধীর গতির কারণে জমে আছে ২১,০০০-এরও বেশি নমুনা। আর সে কারণে পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে লম্বা সময়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরীক্ষার সক্ষমতা বাড়লেও নমুনা সংগ্রহ অনুপাতে তা পর্যাপ্ত নয়। দক্ষ টেকনিশিয়ান নিয়োগ, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধা ও সমন্বয় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাইদুর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। কোভিড-১৯ শনাক্তে নমুনা পরীক্ষার লাইন দীর্ঘ হয়ে চলেছে। নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে কয়েকদিন। রিপোর্ট পেতেও বাড়ছে প্রতীক্ষার প্রহর। এরকম ভোগান্তি আশা মানুষ করে না, চরম ভোগান্তি। তিন দিন ঘোরার পর এরপর সিরিয়াল দিতে পারছে। স্যাম্পল দিতেও একটা ভোগান্তি এবং রিপোর্ট পাইতেও একটা ভোগান্তি। 5 দিন পর্যন্ত সময় লেগে যায়। গত 1 মাসের পরিসংখ্যানে দেখা যায় সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হওয়ায় পড়ে আছে ২১,০০০-এর বেশি নমুনা। দিন গড়ানোর সঙ্গে বাড়ছে জমে থাকা নমুনার সংখ্যা। সবচেয়ে বেশি জট বাড়ে গত ১৫ দিনে। এ সময় নমুনা সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হয়েছে ৭.58%, যা আগের ১৫ দিনে ছিল ৩.57%। গত ১৫ দিনে কেবল একদিন সংগ্রহের তুলনায় পরীক্ষার হার ছিল বেশি। কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ব্যাচটার যেহেতু একটু ত্রুটি দেখা দিয়েছে, সেই জন্য ওইটাই আবার দ্বিতীয়বার চালাতে হচ্ছে। তখন হলো সে যেখানে প্রায় ২০০-র মতো করতে পারতো, সেখানে ১০০ মতো করেই হলো তাকে শেষ করতে হচ্ছে। আমরা যদি সরকারি বেসরকারি পর্যায়ে যদি অনুমতি দেই যে তারা হলো মেশিন কিনতে পারবে, তাহলে তারাও টেস্ট করতে পারবে, অন্তত নিজের রোগীদের করতে পারবে।
আর আমরা হলো আরও কিছু নতুন টেস্ট পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা মহামারী। নমুনা জট কমানো আর পরীক্ষার হার বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। লোক রিক্রুটমেন্ট হবে, তাদের ট্রেনিং হবে, তাদের প্লেসমেন্ট হবে, ল্যাবরেটরি সমস্ত জায়গায় সেট আপ হবে। উপজেলা হসপিটালে একটা করে ল্যাবরেটরি থাকতে হবে এবং সমন্বয় করতে হবে। এর মধ্যে কিছু যন্ত্রপাতিও কিনতে হবে, তারপরে এই জিনিসটা ওভারকাম করা যাবে। দেশে একদিনে গত 9 জন সর্বোচ্চ নমুনা সংগ্রহ হয়েছে 17,209 জনের, আর সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে 12 জন 15,990 জনের। দেশে কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার পরিসর বেড়েছে বটে, তবে বৃদ্ধির হার কতটা পর্যাপ্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন। অন্যদিকে নমুনা পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে কয়েকদিন, যার ফলে জটিলতা তৈরি হচ্ছে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রেও। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বরাদ্দ আছে কিন্তু খরচের অনুমতি নেই, তাই কেনা হচ্ছে না পিসিআর মেশিন। অথচ 4টি মেশিন দিয়ে 24 ঘন্টায় করা হচ্ছে 2000 নমুনা পরীক্ষা। রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরির মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার বলছে, সরকারি অনুমতি পেলেই আরও পিসিআর মেশিন কিনে এই সংখ্যা দ্বিগুণ করা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিয়ম মেনে আবেদন করলে বিষয়টি ভেবে দেখা হবে। রিপোর্ট রাশেদ লিমনের। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 5 বছরের যেখানে আমরা দেখতে পাবো প্রতি বছর তাদের বরাদ্দ হচ্ছে 1000 থেকে 1200, 1300, 1500 কোটি টাকা পর্যন্ত তারা খরচ করতে পারে না। এটা একটা সক্ষমতার অভাব। এমন কথা যেন হুবহু মিলে যায় এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে। ক্রয় ক্ষমতা কিংবা দক্ষতা নিয়েও ঘুরপাক খাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। নেই ঘড়ির কাঁটার সঙ্গে মেলানো দিন রাতের হিসাব। দিনের হিসাবটা 3 ভাগে 24 ঘন্টা। রাজধানী ঢাকার সব কয়টি বুথের পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতাল থেকে প্রতিনিয়তই আসছে সংগ্রহকৃত নমুনা। আশেপাশের জেলা নারায়ণগঞ্জ আর গাজীপুর তো আছেই, দেশের প্রত্যন্ত এলাকা থেকেও আসছে নমুনা। ল্যাবরেটরিটা 24 ঘন্টা চালু থাকে। ঢাকার যত গভর্নমেন্ট হসপিটালগুলো আছে সব স্যাম্পলই আমাদের এখানে আসে, এবং ব্র্যাকেট যে সেন্টারগুলো আছে, ব্র্যাকেট সেন্টারগুলোর স্যাম্পল আসে, এবং বিভাগীয় স্যাম্পলগুলো। কাজ করতে গিয়ে তো অনেক চাপের ভিতরেই থাকতে হইতেছে, যেহেতু আপনার প্রচুর কাজ, তো এইভাবেই আর কি আমরা মেনটেন করে নিতেছি। 4টি মেশিনে প্রতিবারে 96টি করে নমুনা নিয়ে নিজেদের সক্ষমতা বিচারে চলতে থাকে 24 ঘন্টা। ফলাফল, একক প্রতিষ্ঠান হিসাবে প্রতিদিন সর্বোচ্চ কম বেশি 2000 পরীক্ষা হয় এখানে। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, নতুন পিসিআর মেশিন পেলে নিজেদের এই জনবল দিয়েই আরও নমুনা পরীক্ষা করতে পারবেন তারা। যদি আমাকে সরকার এই পিসিআর করার জন্য মেশিনারি সুবিধা দিয়ে আরও সম্প্রসারণ করে দেয়, সেক্ষেত্রে আমারও দৈনিক টেস্টের সংখ্যা আরও বাড়বে। সরাসরি ক্রয় জরুরি সময়ে সেইটা প্রাপ্তি সাপেক্ষে 1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভবপর। এদিকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। চাহিদা থাকলে, টাকা থাকলে তো লিখতে পারেন, সময়ও কম। প্রসিডিউর যেটা সেটা মেনটেন করে আমাদের কাছে পাঠালে আমরা তো এখন তো সবই জরুরি। এদিকে দিনরাত কাজ করলেও করোনাকালে নতুন নিয়োগের তালিকায় ঠাঁই মেলেনি এই ল্যাবে কাজ করা কোনো টেকনিশিয়ানদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে শিল্প কারখানায় লোহা কাটা সহ ভারী কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, অন্যদিকে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় এই কাজের সঙ্গে জড়িত 4টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়, আর এই অক্সিজেন হয় একেবারে মানবদেহের উপযোগী। এতে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। শ্বাসকষ্টের পাশাপাশি করোনা রোগীদের জন্য এখন মহামূল্যবান অক্সিজেন সিলিন্ডার, কিন্তু চাহিদা অনুযায়ী সেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আর এর ফলে শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নানা কারসাজি। অভিযোগ উঠেছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারকে রূপ দেওয়া হচ্ছে মেডিকেল সিলিন্ডারে। ভ্রাম্যমাণ আদালত বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পায় মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেওয়ার অপচেষ্টার। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেন যারা তৈরি করে, সেই অক্সিজেন প্ল্যান্টগুলো থেকে তারা অক্সিজেনটা সংগ্রহ করে পরে যে মেডিকেল গ্রেডে কনভার্সন বা মিক্সিং, সেখানে সেই ব্যাপারটি ঘটেছে।
চিকিৎসকদের মতে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে মুমূর্ষু রোগীদের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়া হলে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ইম্পিউরিটিস থাকে, সেটি যদি দেওয়া হয় লাংসের ক্ষতি থেকে শুরু করে এবং সমস্ত অর্গান ক্ষতি করে ভালোর চেয়ে খারাপ হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কারণে বাসাবাড়িতে বিস্ফোরণের মতো দুর্ঘটনার সংখ্যা সিভিল সার্জনের। ভেজাল সিলিন্ডারে এটা বিস্ফোরণ হতে পারে। এই ধরনের অক্সিজেন যাতে বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। এটা প্রশাসনের উদ্যোগ নিতে হবে, মানুষের সচেতন হতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন, তবে যারা এখনো ব্যবসা করছেন তারা অভিযোগ অস্বীকার করছেন। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূলত ব্যবসা, আর আমরা লিন্ডের ডিলার হিসেবে লিন্ডের অক্সিজেনগুলো আমরা বিক্রি করি সাধারণত, যা রিফিল বিক্রি করি। যেহেতু আমাদের কাছে সিলিন্ডার আছে, লিন্ডের সাথে আমাদের সম্পর্ক ভালো, আমাদেরকে দেয় আর কি। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডের তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে ছোট সাইজের 350 এবং বড় সাইজের 300 মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজেট উপস্থাপনের পরেই কর বাড়ানোর প্রস্তাব করা বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় সঙ্গে সঙ্গে। তবে এবার ব্যতিক্রম। বিক্রেতারা বলছেন করোনা সংকটের কারণে বিদেশ থেকে পণ্য আসা প্রায় বন্ধ, এ কারণে এখনও বিক্রি হচ্ছে আগে আনা পণ্য। অর্থনীতিবিদদের মত, এবার কড়া নজরদারি ও চাহিদা কম থাকায় বাজারে কোনো প্রভাব পড়েনি। রিপোর্ট তোফাজ্জল হোসাইনের। করোনা মহামারীর মধ্যে ঘোষিত 2020-21 অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্য আমদানিতে কর ছাড় ও কিছু পণ্যের কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, কিন্তু এখনও এর প্রভাব দেখা যায়নি বাজারে। কোভিডকালে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা পণ্যের। সেই হিসেবে দাম কমবে করোনা ভাইরাস টেস্ট কিট, হ্যান্ড গ্লাভস, মাস্কের। ওষুধ তৈরির দেশীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় কমবে ওষুধের দামও। আমদানি শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমার তালিকায় আছে স্বর্ণ। বিক্রেতারা বলছেন এখনও এসব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। আমাদের স্বর্ণের দাম এখনো যা আছে ওইভাবেই আছে, যদি বাজেটে কমায় অবশ্যই কমাবে। গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং স্যাভলন এগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে, বিভিন্ন কোম্পানি সাপ্লাই থাকার ফলে দামগুলো কমে যাচ্ছে। এদিকে অন্য বছর বাজেট উপস্থাপনের পরই বাজারে বেড়ে যায় আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা পণ্যের দাম। তবে এবার কর আরোপের খবরেও বাড়েনি আমদানি করা তরল দুধ, দুগ্ধজাতীয় পণ্য, মধু ও চকলেটের দাম। সব প্রোডাক্টে আমাদের পূর্বের মূল্যই আছে, নির্ধারিত আছে, আমরা এখনো দাম বৃদ্ধি করি নাই। অর্থনীতিবিদদের মত, করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েনি। করোনার প্রভাবে এখন কিন্তু মানুষের হাতে আয় নেই এবং চাহিদার একটা বড় রকমের সংকট রয়েছে। এই সময়ের বাজার ব্যবস্থার প্রতিও একটা মনিটরিং এবং দৃষ্টিভঙ্গি আছে প্রাইসের উপরে। খাদ্য সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হলেও আমরা বাজারে দেখছি যে সে সকল পণ্যের দাম এখনো আসলে আগেই যে বাড়িয়ে দেওয়ার প্রবণতা সেটা এই বছর বাড়তে দেখিনি। কোভিড পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে কড়াকড়িও দাম নিয়ন্ত্রণে থাকার আরেকটি বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোনে কথা বলার উপর 5% শুল্ক আরোপে সরকারের অতিরিক্ত আয় হবে 1,500 কোটি টাকা। এই সহজ আয়ের কারণেই এমন কর বসানো হয়েছে বলে মনে করেন সাবেক এনবিআর চেয়ারম্যান। এদিকে মানুষ অপ্রয়োজনে অতিরিক্ত কথা বলে, তাই অতিরিক্ত কর বসানো হয়েছে। এনবিআর চেয়ারম্যানের এমন বক্তব্যে বিশ্লেষকরা বলছেন কর বাড়লেও মানুষের কথা বলা কমবে না। রিপোর্ট হাজেরা শিউলির। করোনা মহামারী হঠাৎ পাল্টে দিয়েছে মানুষের জীবনযাপন। বেশিরভাগেরই সময় কাটে চার দেয়ালের মাঝে। বন্ধু স্বজনদের সঙ্গে যোগাযোগ সীমাবদ্ধ মুঠোফোনে। টেলিফোন আলাপে চলছে অফিস, মিটিং, এমনকি বাজার সদাইও। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচের সিংহভাগই আসলেই কর্মহীন এই সময়ের নতুন বিনিয়োগ। কিন্তু পরিস্থিতির সঙ্গে ক্রমে সাবলীল হতে শুরু করা এসব কার্যক্রমে করের খরচ। আর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের ভাষ্য, মানুষের অপ্রয়োজনীয় কথা কমাতেই 5% কর। অকারণ কথা বলার প্রবণতাও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। অথচ রাজস্ব বোর্ডের হিসেবে অতিরিক্ত 5% সম্পূরক শুল্ক থেকে বছরে সরকারের অতিরিক্ত আয় হবে 1,500 কোটি টাকা। রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছেন, এতে সাধারণ মানুষের কথা বলা কমবে না, বরং সহজেই অর্থ আয় হবে সরকারের। এটার যে সমালোচনা হচ্ছে, সমালোচনাটাও ঠিক। মানুষ এমনি করোনার সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসা বাণিজ্য নাই, তাদের ইনকাম নাই, এখানে আবার এই মোবাইল তো ব্যবহার করবেই, এটাতে একটা চাপ বাড়বে। যত খরচই হোক কথা মানুষে বলবে, কথা বলার প্রবণতা আছে বলেই এটা বুঝতে পারছে এটা এখন বসাইলে যদি
ঢালাওভাবে সম্পূরক শুল্ক আরোপ না করে ব্যবহার ভেদে শুল্ক আরোপের পরামর্শ অর্থনীতিবিদের। তারা বলছেন, শিক্ষা, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে মোবাইল সেবা ব্যবহারে কর বাড়ানো ঠিক হবে না। টেলিমেডিসিনের মতো জরুরি সেবার জন্য এটি ব্যবহার হচ্ছে, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, অথবা শিক্ষা সংক্রান্ত কাজে, বিশেষ করে স্কুলগুলোর সঙ্গে অনলাইনে যে ক্লাস কার্যক্রম চলছে সেখানে এই ধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে এই সম্পূরক শুল্ককে রহিত করা যায় কিনা সেটি আমার মনে হয় যে বিবেচনা করা যেতে পারে। করোনাকালে কর বাড়ালে নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ হবে বলেও মনে করেন তারা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে রাজধানীর পূর্ব রাজাবাজারে চলছে পরীক্ষামূলক লকডাউন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রবিন। কোভিড-19 সংক্রমণ কমাতে যে লকডাউন পরীক্ষামূলক রেড জোন হিসাবে চিহ্নিত করে যে লকডাউন ঘোষণা করা হয়েছে পূর্ব রাজাবাজারে, সেটি আজকে পঞ্চম দিন। এবং পঞ্চম দিনে যদি দেখতে যাই এই এলাকার চিত্রটি কিন্তু একটি মিশ্র চিত্র, একটি যে মুদ্রার উভয় পিঠের আর কি যে মিশেল। একদিকে যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই যে যথেষ্ট যে কঠোরতা সেটা অবলম্বন করা হচ্ছে, ঠিক অন্যদিকে কিন্তু এখানে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু বিচ্যুতি কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটি সবচেয়ে বড় বিষয়টা হলো যে অনেকে যেমন সবকিছু নিয়ম মানার চেষ্টা করছেন, আবার কারো কারো মধ্যে দেখা যাচ্ছে যে নানা অজুহাতে বাইরে বের হওয়ারও একটু যে চেষ্টায় থাকা বা প্রবণতা থাকা সেটি কিন্তু রয়েছে। আবার অন্যদিকে আমরা আসলে যেটি দেখছি যে আপনারা জানেন যে সাধারণত এখান থেকে যেহেতু একটি লকডাউন ঘোষণা করা হয়েছে, বাইরের কোনো জিনিসপত্র এখানে না যাওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু সেখানে আমরা তারও ব্যত্যয় দেখতে পাই। আমরা আসলে অনেককে যেটি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে বাজার সদাই করে তারা এখানে যেমন নিয়ে এসেছেন, ঠিক একইভাবে কারো কারো আত্মীয় স্বজনও তাদেরকে বাজার সদাই করে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে আসলে তারা এটি পাঠিয়ে দিচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে যখন আমরা তাদের বক্তব্য জানতে চেয়েছিলাম, তখন তারা বলছেন যে ভেতরে যে কয়েকটি যে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে যে পদ্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে সেইগুলোর আসলে যে দাম বেশি, এবং দাম বেশি থাকার কারণে তাদেরকে বাধ্য হয়ে আসলে যে বাইরে থেকে খাবার সরবরাহ করতে হচ্ছে। যদিও কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ তিনি এখানে এসেছিলেন এবং তিনি এ ধরনের অভিযোগ পাননি বলে তিনি আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন। এবং একই সঙ্গে পুলিশের এই কর্মকর্তা আমাদেরকে যেটি বলেছেন যে সার্বিকভাবে যে এখানকার যে চিত্র সেটি আসলে যে আশাব্যঞ্জক, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানকার সাধারণ জনগণের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছে বলেই আর কি তিনি নিশ্চিত করেছেন। তবে একটি বিষয় যদি জানাতে চাই যে এখানে যারা বের হবেন তাদেরকে কিন্তু নিবন্ধন করে বের হতে হচ্ছে, এবং তাদের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু তাদেরকে দেখানো বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এবং তারা যখন প্রবেশ করছেন তখন কিন্তু এই এন্ট্রিতে তাদের নাম ছিল কিনা সেটি দেখি কিন্তু তাদেরকে আবারও ঢোকার সুযোগ দেওয়া হচ্ছে। তো এই ছিল খবর আমার কাছে লকডাউন এলাকার সবশেষ খবরাখবর। রাজধানীর পূর্ব রাজাবাজারের লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন ফারুক ভুঁইয়া রবিন। ঝড় আমপানে উত্তাল সমুদ্র থেকে ফেরা মাছ ধরা ট্রলারগুলো আগামী 2 মাস আর সমুদ্রে যেতে পারবে না। 65 দিনের নিষেধাজ্ঞায় এখন আটকে গেছেন জেলেরা। একের পর এক নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী এখন তারা। ক্ষোভ রয়েছে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা প্রাপ্তি নিয়েও। তবে জেলে তালিকা হালনাগাদ করে সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরগুনা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। বরগুনার পাথরঘাটা সহ সমুদ্র উপকূলের ছোট নদী ও খালে এখন শত শত সমুদ্রগামী মাছ ধরা ট্রলার নোঙর করে আছে, যা ঘূর্ণিঝড় আমপানে উত্তাল সমুদ্র থেকে নিরাপদ আশ্রয় নিতে উপকূলে আসে। তবে ঘূর্ণিঝড় শেষ হলেও এখন সমুদ্রে চলা 65 দিনের অবরোধে আটকে পড়েছে তারা। লোকসান নিয়ে ফেরা এখন কর্মহীন হাজার হাজার জেলে। অবরোধ আরো 2 দিন থাকা যাইতে মাছটা ধরতে পারতাম যদি বন্যাটা না হইতে। 11 মাসই যায় গেলে অবরোধ ধরতে পারতে, 1 মাস ঠায় হাতে, এই 1 মাস যায় আবার আমাদের কাছে একটা ট্রিপ দিতে হবে, নাও দিতে পারি। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়া ও ফাঁকা সমুদ্রে ভারতীয় জেলেদের মাছ শিকারের অভিযোগ উপকূলের জেলেদের। ভারতীয়রা সব মাছ ধরিলে গেলে এখন আমরা আবার তো গাড়ি বই দিলাম মাছ, অথচ সাগরে মাছ চলে যেতেছে, ওরা ধরে নিতেছে। তা আমাদের লাভটা কোথায়? চাল তো ঠিক মতো পাইনি, এখন 5 বছরের মধ্যে চাল পাইছি মাত্র 1 মাস। তবে প্রতিটি নিষেধাজ্ঞার সময় চাল সহায়তা নিশ্চিত করতে জেলে তালিকা হালনাগাদের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কেউ কেউ মারা গেছে এবং কেউ কেউ পেশা চেঞ্জ করে অন্যত্র চলে গেছে। আমরা ইতোমধ্যে তার এইটি সংশোধন করার উদ্যোগ নিয়েছি, হয়তো আগামী মাস থেকে সেই কাজটি আমরা করতে পারবো। জেলায় লক্ষাধিক জেলে থাকলেও 45,000 জেলে নিবন্ধিত।
বছরের ৩৬৫ দিনের ৩২৭ দিনই কোনো না কোনো অবরোধের বেড়াজালে বন্দী থাকতে হচ্ছে উপকূলের জেলেদের। আর এ সময় চাল সহায়তা নিয়ে প্রতি বছরই জনপ্রতিনিধিদের ৯-৬ যেন মরার উপর খরার ঘা হয়ে দাঁড়ায় জেলেদের জন্য। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুদফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানীতে মা বাবার কবরের পাশে শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম। করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী। কোভিড পরীক্ষায় ধীরগতিতে জমে আছে ২১,০০০-এরও বেশি নমুনা, ফল পেতে দেরি। অনুমতির অভাবে পিসিআর মেশিন কিনতে পারছে না ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি। চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের নামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত ৪ প্রতিষ্ঠান। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম। করোনা সংকটের চাহিদা কম থাকায় বাড়েনি দাম, বলছেন বিশ্লেষকরা। সহজ আয়ের পথ খুঁজতেই মোবাইলে শুল্ক আরোপ। তো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া ইমাত্রপক্ষ মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।